দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই, আজকে একটি বিশেষ দিন। এই অর্থে বিশেষ দিন কেননা নতুন অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ মহামারীকালের দ্বিতীয়বারের মতো যে বাজেটটি গতকালকে আমরা দেখলাম যে সংসদে পাশ করা হলো, তার মধ্য দিয়ে কিন্তু আজকে নতুন অর্থ বছরের পথ চলা শুরু। নতুন অর্থ বছরের এই পথ চলা আসলে অনেক বেশি বন্ধুর, এতটা মসৃণ নয়, সেটি আমরা বুঝতেই পাচ্ছি। মহামারী অতিক্রম করছি, দ্বিতীয়বারের মতো বাজেট দেওয়া হলো, সেখানে সাধারণ মানুষের জীবনমান এবং সাধারণ মানুষ আসলে কেমন রয়েছেন এবং নতুন অর্থ বছরের চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলোই বা কী, এমন বিষয়গুলো নিয়ে আজকে আসলে আলোচনা করতে চাই আমরা। আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। স্বাগত জানাতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর সদ্য ঢাকা চেম্বার থেকে বিদায় নেওয়া ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব শামস মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদেরকে এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। যে প্রশ্নটি করতে চাই ডক্টর আহসান মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে মোটা দাগে আমরা দেখলাম যে গতকাল যে বাজেটটি আসলে পাশ করা হলো, এর মধ্য দিয়েই আমাদের বলা যায় যে নতুন অর্থ বছরের পথ চলার যে শুরু, এটিকে আসলে একই যেদিন আমাদের আসলে নতুন অর্থ বছরের শুরু, সেদিন থেকে আসলে অর্থনীতি শাটডাউন বা লকডাউন আমরা যাই বলি না কেন, তার মধ্যে দিয়ে আসলে যাত্রা শুরু হলো। এই যে চ্যালেঞ্জ, অর্থাৎ বাড়তি চ্যালেঞ্জ আমাদের দিনের পর দিন যুক্ত হচ্ছে, মোটা দাগে এটি মোকাবেলা করবার জন্য আমাদের বাজেটে কি এমন প্রয়াস রয়েছে বা কি এমন অভিনব কৌশল রয়েছে যেটি আসলে মোটা দাগে আমরা এই অর্থ বছরে কাটিয়ে উঠতে পারবো, বা আপনার চোখে সেই চ্যালেঞ্জগুলো যদি একটু বলেন আমাদেরকে। বাজেট যেদিন ঘোষণা হয়েছিল তার সেদিনই আমি একটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম প্রথম আলোকে, এবং সেটা তারা লিখেছিল এইভাবে যে আগে টিকা দিন, তারপরে প্রবৃদ্ধির কথা বল। তো আমার কথাটা হলো যে এই স্টেটমেন্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টিকা ছাড়া আমরা কিন্তু এই স্থবিরতা থেকে বেরিয়ে আসতে পারবো। কেউ কিন্তু বিনিয়োগ করবে না, কোনো কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হবে না, এবং নতুন যে দারিদ্র সৃষ্টি হয়েছে সেটাও বিলুপ্ত হবে না। কাজেই টিকার ব্যবস্থা। তো একটা সুখবর হচ্ছে যে সরকারি বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছে এবং বেশ আশাবাদীও শোনাচ্ছে। তো যে জিনিসটা বাজেটে ছিল না সেটা কিছুটা স্পষ্টীকরণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল। বাজেটে ছিল নাকি, বাজেটে বলা ছিল 10,000 কোটি টাকা দেওয়া হবে এবং প্রয়োজনে আরো লাগবে সেটা বিবেচনা করা যাবে, সেটা একটা দিক ঠিক আছে। কিন্তু কোন ভ্যাকসিনেশন প্ল্যান, টার্গেট ডেট, মোবিলাইজেশন, এই কথাগুলো কিন্তু বাজেটে স্পষ্টীকরণ করা হয়নি। এটা স্বাভাবিক সময় হলে পরে আমরা আশা করতাম না, কিন্তু এটা তো অস্বাভাবিক সময়, যে করোনাকালীন সময়, এবং এই মহামারীর সময় মহামারীকে আমরা কিভাবে ট্যাকেল করি সেই বিষয়ে দিক নির্দেশনা তো বাজেটে অবশ্যই থাকা উচিত ছিল, এবং সেই জিনিসটা কিছুটা মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টীকরণ করেছেন গতকাল সমাপনী ভাষণে, যে 31শে মার্চের মধ্যেই তিনি আশা করছেন যে বাংলাদেশের প্রায় মানে যাদের প্রযোজ্য হবে তাদের সবাই টিকা পেয়ে যাবে, এবং সেই জন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে এবং উনি আশাবাদী। 31শে মার্চ যদি ধরে নিলাম যে মার্চের শেষ দিন পর্যন্তই উনি মার্চের কথা বলছেন, তাহলে পরে আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। তো এই বিষয়ে আমরা আমাদের যেটা হবে যে প্রত্যাশা হবে যে সরকার যেন এই স্টেটমেন্টটাকে একটা নাম্বার 1 প্রায়োরিটি হিসেবে ধরে নিয়ে এটার বাস্তবায়ন করতে চায়। এটা বাস্তবায়ন করতে পারলে বাজেটের অন্যান্য জিনিসগুলো আমি আর পরে আসবো, সেগুলো সহকারে বাজেটকে বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরও বিষয় জানতে চাইবো, কেননা অর্থনীতির অর্থ বছরের প্রথম দিনই কিন্তু শাটডাউন বা লকডাউনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো, সেই চ্যালেঞ্জ তো আমাদের ঘাড়ে থাকছেই। এই বিষয় নিয়ে আমি জনাব শামস মাহমুদ আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। এই যে অর্থ বছরের প্রথম দিনের যাত্রা এবং সার্বিকভাবে অর্থনীতির জন্য আপনারা ব্যবসায়ী হিসেবে মোটা দাগে যারা উৎপাদনের সাথে জড়িত, উৎপাদনের চাকা যদি সচল না থাকে আসলে সত্যিকার অর্থেই সেটি সার্বিক অর্থনীতিতে গিয়ে একটি প্রভাব ফেলে। তো সার্বিকভাবে আপনারা ব্যবসায়ী হিসেবে কি বাড়তি চ্যালেঞ্জ মনে করছেন, বা কোন বিষয়গুলো আসলে এখন এটির জন্য কৌশলগত দিক হওয়া উচিত যেটি থেকে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে ওঠা যায়? জনাব শামস মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে।
ডক্টর আসাদ মনসুর সাহেব যে কথাটা বলেছেন যে এই যে ভ্যাকসিনেশন ব্যাপারে এখানে মানে এটাই এখন প্রায়োরিটি। কারণ আমাদের জন্য যে জিনিসটা আপনি দেখেন, যে লক্ষ্য করেন, যেমন আমেরিকায় কিন্তু ডেথ রেট অনেক ছিল, সংক্রমণ রেটও অনেক ছিল, কিন্তু ওনারা কিন্তু একটা ভাস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামে যাওয়ার পরে এটা এখন এমন একটা মাত্রায় নেমে এসেছে যে ওনারা এখন ট্যুরিজম ওপেন করে দিচ্ছে। হ্যাঁ, পর্যটন খাত ওপেন করে দিচ্ছে, ট্যুরিজম ভ্যাকসিনেশন ওগুলো প্রমোট করছে। যে আপনি যদি মানে ঘুরে যেতে চান আমেরিকা, আপনি আমেরিকাকে ভ্যাকসিন নিয়েও চলে আসতে পারবেন। তো ইকোনমি কিন্তু ওপেন আপ হচ্ছে ওখানে এখন। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড যেসব দেশ ভ্যাকসিনেশন সাকসেসফুলি রোল আউট করতে পারেনি, ওনারা কিন্তু এখন সমস্যায় পড়ছে। যেমন বাংলাদেশ কিন্তু একটা অ্যাডভান্টেজেস পজিশন ছিল যে আমরা সবার আগে কিন্তু একটা প্ল্যান ছিল, কিন্তু তারপরে আনফরচুনেটলি বিভিন্ন কারণে এটা হয়নি। কিন্তু গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সংসদে, এটাতে আমরা আশাবাদী যে ঠিক করে যদি এখনো আমরা যত দ্রুত সময়ের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে পারবো, তত দ্রুত আমাদের ইকোনমি কিন্তু আগের জায়গায় আমরা ফেরত যেতে পারবো সচল রেখে। আর একই সাথে যেমন ভিয়েতনামও কিন্তু এখন একই একটা পজিশনে পড়েছে, ওনাদেরও কিন্তু রোল আউটটা ঠিক করে করতে পারেনি, ওখানেও কিন্তু এখন একটু কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তো ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমির জন্য কিন্তু ভ্যাকসিনেশন রোল আউট প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখেন, যে কোনো আমার গার্মেন্টস হোক, আমার ব্যবসা প্রতিষ্ঠান সেপারেট, বাট ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমি যদি আজকে ফ্যাক্টরি বন্ধ করে দিই, আমার কিন্তু গতকালের যে প্রোডাক্টিভিটি রেট ছিল ওখানে যেতে কিন্তু আমার কিন্তু টাইম লাগবে। আমার কিন্তু এটা যেদিন খুলবো ওই দিনই কিন্তু ওই রেটে আমি এফিসিয়েন্সি লেভেল করতে পারবো না। আর এখন মার্জিন এত কমে আসছে সবার, যে এফিসিয়েন্সির রেট কিন্তু কভার করে না। এটা এক নম্বর। হ্যাঁ, এটা এক্সপোর্টের ক্ষেত্রে আমি বললাম। আর অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে এই বাজেটে একটা জিনিস, যেমন অনেকগুলো ভালো ভালো দিক আছে ব্যবসার ক্ষেত্রে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, অনেকগুলো সেক্টরকে প্রমোট করা হয়েছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে যেমন ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। তো অর্থনীতির জন্য ভালো ভালো কিছু দিক ছিল, যেটা আশা করবো যে সরকার ঠিক করে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে চিন্তার যে বিষয়, মানে আমি এটা সবার জন্য চিন্তার বিষয় হওয়া উচিত, কারণ এখানে সেফটি নেটের যে নতুন যে পুয়ার যারা হয়েছে, যারা ধরেন দারিদ্র সীমার দিকে যাচ্ছে, ওনাদেরকে কিন্তু এখানে আমলে এখনো নেওয়া হয়নি। তো বাজেট যেটা দেওয়া হয়েছে, আপনি 1 লাখ লোকের জন্য যেটা বরাদ্দ দিবেন, 1 লাখ লোককে ওইভাবে আপনি দেখাশোনা করতে পারবেন। কিন্তু এটা যদি 5 লাখ লোক হয়ে যায়, তখন কিন্তু ওই 1 লাখ টাকা দিয়ে কিন্তু ওই 5 লাখ লোককে ওইভাবে সাপোর্ট দিতে পারবেন না। তো এটার জন্যই কিন্তু আমাদের উচিত ছিল যে এই যে তারপর এখন যে লকডাউন আবার যে দিল, এই অ্যামাউন্টটা, এই সংখ্যা লোক কিন্তু বাড়বে। তো এইটা যেটা করবে, এটা অভ্যন্তরীণ অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। নিশ্চয়ই। জনাব শামস মাহমুদ, আমরা আপনাদের কাছ থেকে আরও এইসব বিষয়ে শুনতে চাইবো, অর্থ বছরের নতুন চ্যালেঞ্জের কথাগুলো, সার্বিক বিষয় নিয়ে। তার আগে আমাদের সহকর্মী খুলনা থেকে একটু যুক্ত হবেন, সেখানকার মাঠ পর্যায়ের বাস্তবতা একটু দেখতে চাই এবং সেখানকার অবস্থাও শুনতে চাই, যে সেখানে আসলে আজকে থেকে লকডাউন চলছে, অর্থ বছরের প্রথম দিন, সেখানকার প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের যে দুশ্চিন্তার জায়গাগুলো, সেটা নিয়ে আসলে শুনতে চাইবো। শাহিন, আমাদেরকে একটু জানাবেন যে আজকে থেকে অর্থ বছরের প্রথম দিন, আমরা আলোচনাও করছি আসলে এই অর্থ বছরের প্রথম দিন যে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসলে শুরু হলো, মাঠ পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের তো দুশ্চিন্তা বাড়লো, একই সাথে অর্থ বছরের প্রথম দিন আমরা দেখছি যে লকডাউনের মধ্য দিয়ে আসলে যাত্রা শুরু হলো। সার্বিকভাবে আপনি যদি সেখানকার ব্যবসায়ীদের দুশ্চিন্তার বিষয়গুলো, চ্যালেঞ্জের বিষয়গুলো, তারা আসলে কি বলছেন আমাদেরকে জানান। জি শাহিন। জি, ধন্যবাদ আপনাকে। আমি নতুন বছরের যে শুরু হচ্ছে, এতে সুসংবাদ দিয়েই শুরু করতে চাই। সেটা হলো যে উজ্জ্বল সম্ভাবনার হাতছানি, যেটি ভিয়েতনামের ভেনামি চিংড়ি চাষ। দক্ষিণ অঞ্চলের সরকারি যে চিংড়ি লোনাপানি চিংড়ি গবেষণা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে মাঠ পর্যায়ে সেই চিংড়ির চাষ শুরু হয়েছে। আজকে ছিল সেই চিংড়ির স্যাম্পলিং অর্থাৎ হারভেস্টিংয়ের দিন। এখানে মৎস্য অধিদপ্তরের অনেক কর্মকর্তা আছে। ভেনামি চিংড়ি দক্ষিণ অঞ্চলের চাষিদেরকে অর্থনীতির ভিতটা আমূল পরিবর্তন করে দিতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা সেই মাঠ পর্যায়ের কথা বলবো এবং পজিটিভ বাংলাদেশ এবং সম্ভাবনার চিংড়ি চাষ, সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, তার সঙ্গে একটু কথা বলবো যে ভেনামি চিংড়ি যে আমরা চাষ করতে যাচ্ছি এবং দীর্ঘদিনের পর, অর্থাৎ 25 বছর দাবির পরে 25 বছর পর এই ভেনামি চিংড়ি চাষ শুরু হলো, এর সম্ভাবনাটা কি?
এই পাইলট প্রজেক্টে যে আমরা চাষ শুরু করেছি, এই চাষের সফলতা আমরা যদি পাই তাহলে এই ভেনামি চিংড়ির চাষ বাংলাদেশে শুরু হবে। আর এটি শুরু করতে পারলে আমরা বর্তমানে বাংলাদেশে যে গলদা এবং বাগদা করি তার থেকেও এই মাছের উৎপাদন 8 থেকে 10 গুণ বৃদ্ধি পাবে। সেটি সম্ভব যদি নাকি আমাদের এই চিংড়ি চাষ পাইলট প্রজেক্টে সফলভাবে সম্ভব হয়। ধন্যবাদ আপনাকে। এই প্রজেক্টে সরাসরি যিনি বিনিয়োগ করেছেন তার সাথে একটু কথা বলি, এর সম্ভাবনাটা কি? আমরা ভেনামি চাষ করব। আচ্ছা, আমি অপার সম্ভাবনা দেখছি। এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। আমাদের যে 80 লাখ চাষি আছে তারা যদি তাদের চাষকে 10 গুণ বৃদ্ধি করতে পারে, আমাদের যে 3000 কোটি এক্সপোর্টকে আমরা সরাসরি 30,000 কোটিতে নিতে পারবো। আমরা যে মধ্যম আয়ের দেশে যাচ্ছি তার সাথে আমাদের এক্সপোর্টটাও ইনলাইন হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যে পদ্ধতিতে চাষ করছি আমাদের চাষের সহজে এটা অ্যাডাপ্ট করতে পারবে এবং খুব সহজে নিতে পারবে, এবং বাণিজ্যিক চাষে গভর্নমেন্ট যখনই পারমিশন দেবে তারা এই চাষে উদ্বুদ্ধ হবে এবং এই চাষ করবে। ধন্যবাদ। এখানে আছেন আমাম সিপিডির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, আপনি কি সম্ভাবনা দেখেন? ধন্যবাদ। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান হিসেবে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে যাবৎকাল 178টি ইন্ডাস্ট্রি জন্মগ্রহণ করেছিল। শুধুমাত্র কাঁচামাল অর্থাৎ চিংড়ির অভাবে ইতিমধ্যে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে এখন 30 থেকে 35টি চালু আছে। আমরা যদি এই চিংড়ি উৎপাদন করতে সক্ষম হই তাহলে আমি আশা করব ইনশাল্লাহ অনতিবিলম্বে আমাদের সকল ইন্ডাস্ট্রিগুলো পুনরায় চালু হয়ে যাবে। দেশ বৈদেশিক মুদ্রা বেশি করে অর্জন করতে পারবে, আর যে কর্মসংস্থান এখানে একটা সাংঘাতিক রকমের বিপ্লব তৈরি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন 3 জন বিশেষজ্ঞের কাছে কথা শুনলাম, সেটি হচ্ছে যে এর অপার সম্ভাবনা এবং হাতছানি ভবিষ্যতের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি শাহিন, অনেক ধন্যবাদ। আমরা নতুন অর্থ বছরের প্রথম দিনে আপনার কাছে একটি নতুন সম্ভাবনার কথা জানলাম এই ভেনামি চিংড়ি চাষের মধ্য দিয়ে সেখানকার দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান এবং সেখানকার অর্থনীতির আরও গতিশীল হবে, সেটাই আমরাও প্রত্যাশা করি। আমরা আসলে নতুন অর্থ বছরের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে কথা বলছি। আমরা আরও কথা বলবো। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। বিরতি থেকে ফিরে এসে আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আপনাদেরকে আজকে আমরা কথা বলছিলাম নতুন অর্থ বছর চ্যালেঞ্জ ও সম্ভাবনা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর হাসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ, আর আমাদের সঙ্গে রয়েছেন জনাব শামস মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ডক্টর মনসুর, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই এই পর্যায়েও যে বিষয়টি আসলে জানতে চাইব যে মোটা দাগে আপনি বিরতির আগে বলছিলেন যে টিকা কার্যক্রমটি বাস্তবায়ন করাই আসলে আমাদের প্রধান অগ্রাধিকার বা গুরুত্বের জায়গাটি হওয়া উচিত যদি আমরা অর্থনীতিকে পুনরুদ্ধার করতে চাই আসলে। কিন্তু মোটা দাগে এই যে লকডাউনের বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমাদের যে ধারাবাহিকভাবে বা বিচ্ছিন্নভাবে লকডাউন পরিকল্পনা করা হচ্ছে, আবার সেটি বাস্তবায়নেও আমরা দেখি নানান রকম জটিলতা। এখন কঠোর একটি লকডাউনের কথা বলা হয়েছে, তো কঠোর এই লকডাউনে অর্থনীতির চাকা আসলে কিভাবে চলবে সেটি তো ধীরে হলেও চালানোর ব্যবস্থা রাখতে হবে। সেই ব্যবস্থাটি আসলে কতখানি রয়েছে? আমাদের অর্থনীতি 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্ম ইকোনমি বা রুরাল ইকোনমি। রুরাল, ফার্ম অ্যান্ড নন ফার্ম, সেগুলো কিন্তু প্রিটি মাচ ইনট্যাক্ট। সেখানে তেমন কোনো করোনার প্রভাবও হয়নি, সেখানে কোনো লকডাউনের প্রভাব নেই। এবং ধান, চাল ইত্যাদি যাদের উৎপাদন কার্যক্রম বা পোল্ট্রি ইত্যাদি সবই সুন্দরভাবে চলছে। সমস্যাটা হচ্ছে যে আরবান বেস অ্যাক্টিভিটি। এইখানে সরকার যেটা করেছে আমার মনে হয় সঙ্গত কারণে, যে ঠিক আছে ইন্ডাস্ট্রিগুলো চলুক এবং বিশেষ করে রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিগুলো চলুক, তাতে আমাদের একটা যে বিশাল ধস নামতে পারতো রপ্তানি আয়ে এবং শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে, সেই জায়গাটায় আমরা কিন্তু সেখানে একটা স্টপার দিয়ে দেওয়া। স্টপারটা কাজ করেছে। আমাদের কাছে এখনো কোনো এভিডেন্স নাই যে আর&ডি গার্মেন্ট ইন্ডাস্ট্রি খোলা রাখার কারণে শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে করোনা সংক্রমণ হয়েছে। কোনো এভিডেন্স নাই। বরং যে এভিডেন্সটা আছে সেটা হচ্ছে তাদের মধ্যে কিছুটা হলেও কমেছে। তো এটা কিন্তু আমাদেরকে একটু উৎসাহ দিচ্ছে। আমি মনে করি যে এটাই যদি সত্যি হয় তাহলে কেন ফ্যাক্টরি বাইরে গেলে যদি সংক্রমণ বেশি হয় তাতে ফ্যাক্টরিতেই থাকে কাজ করি। ওইভাবে যদি কাদাকাদি করে আমি ফেরি পার হতে হয়, তার চাইতে যদি আমি কাজ করে পয়সা রোজগার করে রপ্তানিকে বাড়িয়ে দেশের জন্য একটা ভূমিকা রেখে আমি যদি সেখানে থাকি কার্যস্থলে, ক্ষতিটা কোনো ক্ষতি তো
তো এগুলো একটু প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদেরকে ভেবে চিন্তাই করা হচ্ছে, এবং আমি মনে করি যে এটা 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 শ্রমিকের জন্য সহায়ক, যারা আমাদের উদ্যোক্তা তাদের জন্য বিশালভাবে একটা রিলিফ, এবং দেশের জন্য একটা আর্নিং এর জন্য একটা একটা ভালো সংবাদ নিয়ে আসবে। বিদেশি অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে যাচ্ছে, আমাদের রপ্তানির চাহিদা বাড়ছে, আরো বাড়বে। আমাদেরকে কিন্তু এখন লকডাউন মোডে থাকা যাবে না, আমাদেরকে যে কোনো ভাবে হোক একটা যেটাকে বলা হয় ওয়েসিস করে প্রোটেক্টেড এনভায়রনমেন্টে শ্রমিকদেরকে ব্যবহার করতে হবে যতদূর সম্ভব, আর সেটা করতে হবে। জি, নিশ্চয়ই। আসলে দুটোর সমন্বয় করা জরুরি, কেননা উৎপাদন স্থবির করে তো আসলে জীবন চালানোর সুযোগ নেই। জনাব শামস মাহমুদ, আপনার কাছেও এই বিষয়ে জানতে চাইবো যে অর্থনীতি সচল রাখবার ক্ষেত্রে আমরা আসলে নিয়ম নীতির বিকল্প নেই, সচেতনতার বিকল্প নেই, সবাই বলছেন এটি। আপনারা ব্যবসা হিসেবে কি মনে করেন যে এটিকে, এই যে পোশাক শিল্পকে খোলা রাখা হয়েছে বিশেষ উপায়ে, এবং এই অর্থনীতির অন্যান্য কার্যক্রমগুলোও কি এইভাবে আসলে খোলা রাখার সুযোগ রয়েছে কিনা? জি ভাই, দেখেন জিনিস হলো যে আমরা যদি একটা স্ট্রাকচারড ওয়েতে একটা প্ল্যান করে যদি খোলা রাখেন, হ্যাঁ, তখন কিন্তু সংক্রমণ, যেমন ফ্যাক্টরিতে যেভাবে প্রথম লকডাউনের সময় সবাই বলছিল যে যদি ফ্যাক্টরি খোলা রাখে অনেকজন মারা যাবে, অনেক সংক্রমণ বেড়ে যাবে, আমরা কিন্তু ওরকম কোনো ডাটা দেখিনি। উল্টোটা হয়েছে যে ফ্যাক্টরিতে আপনার কমপ্লায়েন্সের জন্য এখন সবাইকে যেমন সচেতন করা হয়। তো ওনারা কিন্তু মানে ওনারাও কিন্তু বুঝে যে ওনারা যদি সচেতন না হয়, ওনারা যদি ধরেন করোনা আক্রান্ত হয়, তাহলে কিন্তু ওনাদের রোজগারের উপর একটা ধাক্কা চলে আসে, একটা ধাক্কা থাকে। তো ওটার জন্য কিন্তু যেটা হয় যে একটা প্ল্যান ওয়েতে যদি করা হয় ওটা কিন্তু ভালো। আর আরেকটা জিনিস হলো যে লকডাউনে আপনি দেখেন যে এই নতুন যে পুয়ার যারা হচ্ছে, হ্যাঁ, যারা নতুন দারিদ্র সীমার দিকে যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর কিন্তু ছিল মাইগ্রেশন, যেটা সিজনাল মাইগ্রেশন ছিল, লেবার। হ্যাঁ, ওনারা কিন্তু একটা আগে যেটা ছিল যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট থেকে ধান কাটতো অথবা কিছু কোনো একটা কিছু কার্যক্রমে থাকতো, ওটা কিন্তু গত বছর থেকে কিন্তু ওরা করতে পারছে না। তো ওটাও কিন্তু ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তো আপনার এই যে মানে আপনি যদি প্ল্যান ভেতর করেন, তখন কিন্তু এই টাইপের জিনিস কিন্তু আপনি ইজিলি ম্যানেজ করতে পারেন। আর সংক্রমণের ক্ষেত্রে দেখেন, যখন আমরা দেখছিলাম যে বর্ডারে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, ওখানে যখন সংক্রমণ আস্তে আস্তে যখন বাড়া শুরু করে, তখন থেকে যদি একটা কঠোর একটা স্টান্স নিত সরকার, তাহলে কিন্তু এই পরিস্থিতিতে আসতে হতো না। তো আমরা আশা করবো যে সরকার যা করছে কিন্তু মানে খারাপ কাজ করছে না, কিন্তু এখানে কিছু কোঅর্ডিনেশনের অভাব আছে। যেমন একটা এক্সাম্পল দিব আমি, এনবিআর গত বছর কিন্তু লার্জ ট্যাক্স পেয়ার যারা আছে 15% কিন্তু বেশি ট্যাক্স আদায় করেছে তার প্রিভিয়াস ইয়ার থেকে। তো 15% ট্যাক্স যদি বেশি আদায় করে থাকে, অর্থনীতি কিন্তু আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে থমকে দাঁড়াবে, থমকে কিন্তু দাঁড়ায় না। কারণ 15% ট্যাক্স করতে আসলো, তাহলে এক্সেস 15% ট্যাক্স করতে আসলো। অর্থনীতি যদি সচল না থাকে, ট্যাক্স তো কালেক্ট করতে পারতো না। তো এখানে দুটো জিনিস ইজ অ্যাপারেন্ট। একটা হলো এনবিআর মানে ধরেন সরকারের যে রাজস্ব আয়ের ক্ষেত্রে ওনারা আইদার এফিশিয়েন্ট হয়েছে বেশি, আর নাহলে অর্থনীতি কিন্তু কিছুটা হলেও সচল আছে। তো এইগুলো কিন্তু ইন্ডিকেটরস যে ইকোনমি ইজ হেডিং ইন দ্য রাইট ডাইরেকশন। আর আমরা যে অনেক সময় অনেক কথা বলি যে ধরেন সরকারকে এটা করতে লাগবে, ওটা করতে লাগবে, এটা কি জন্য বলি? এটা কিন্তু আমরা সরকারকে অ্যাটাক করার জন্য বলি না। আমরা যে কারণে, আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি যে উদাহরণ দিব, যে এই সরকারের আমলেই বর্তমান যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার আমলে এই $10.5 বিলিয়ন 2010 থেকে আমরা এই আরএমজি সেক্টরে $35 বিলিয়ন নিয়ে গেছি ইন আ ম্যাটার অফ 9 ইয়ার্স। তো আমরা দেখেছি যে সরকার যখন ঠিক করে কোনো পলিসি নেয়, ঠিক করে ইমপ্যাক্ট আসলে পাওয়া যায়, এই বাজেটে যখন সাপোর্ট করে বিজনেসম্যানদেরকে সকলকে, তখন কিন্তু একটা ভালো কিছু রিটার্ন আসে, আমরা এটা সুফল পাই। জি নিশ্চয়ই। জনাব শামস মাহমুদ, আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর মনসুর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে সমন্বয়ের কথা বলা হচ্ছে এবং এই পোশাক শিল্প খোলা রাখার কথা যদিও বলা হয়েছে, কিন্তু সেখানে আসলে শ্রমিকদের, মাঠ পর্যায়ের শ্রমিকদের গাড়িতে যাতায়াতের ব্যবস্থা প্রত্যেকটি পোশাক কারখানা আসলে কতখানি করতে পারছে, নিশ্চিত করতে পারছে, এবং সবাই আসলে কাজ করতে পারছে কিনা, সেই মনিটরিংটাই বা আসলে কতখানি নিশ্চিত করা হচ্ছে? না, সবকিছুকে একেবারে মাইক্রো ম্যানেজ করে মনিটরিং করাটা তো একটা অসম্ভব কাজ। এখানে আমি যেটা লক্ষ্য করি আমার অবজারভেশনে, যে মানে গণপরিবহন যেহেতু বন্ধ রাখা হয়েছে, 70-80% গার্মেন্ট ওয়ার্কার্স লিভ উইদিন ওয়াকিং ডিস্টেন্স।
ফ্রম দেয়ার ফ্যাক্টরি। এবং সেটা কেন আমি বললাম, কারণ আমি অনেক সকালবেলার দিকেই এই আশুলিয়া হয়ে বা টঙ্গী হয়ে আমার বাড়ির দিকে যাই পাই, এবং তখন দেখি যে সকালবেলা তারা হেঁটে হেঁটে আসে। হেঁটেই তারা পড়ছে। বেশিরভাগ যে গাড়িতে করে আসে এই বিলাসিতা, সেই বিলাসিতা তাদের নাই, তারা হেঁটে হেঁটে আসে এবং হেঁটে আসাটাই অভ্যস্ত, এবং সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর কিছু নয়। হ্যাঁ, বুঝতে পারেন যে হয়তো 10% ওয়ার্কার হয়তো একটু দূরে আছে, যাদের হয়তো ট্রান্সপোর্টেশন দরকার আছে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে বিজিএমইএ এবং গার্মেন্টের মালিক পক্ষ একসাথে বসে শ্রমিকদের সাথে বসে যে শুধুমাত্র তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা চিন্তা করা। তো সেটা অ্যাকচুয়াল সিচুয়েশনের ভিত্তিতে হওয়া উচিত। সবার জন্য এটা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিশ্চয়ই। ডক্টর মনসুর, আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে, আপনাদের কাছ থেকে আরও জানতে চাইবো। এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি আমরা। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি এই আলোচনার সাথে থাকবেন। স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে, আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি নতুন অর্থ বছরের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা এই নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর মনসুর এবং জনাব শামস মাহমুদ। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। আমরা ডক্টর মনসুর, আপনার কাছ থেকে যদি শুনতে চাই যে আসলে নতুন অর্থ বছর, যেটি এই যে নতুন বাজেট, সার্বিকভাবে আসলে অর্থনীতির যে ধারা বা গতিধারা আমরা লক্ষ্য করছি, তাতে করে নতুন করে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আমরা দেখছি, সার্বিকভাবেই তো অর্থনীতির নানান দিকেই আসলে এটি ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এটি এক ধরনের সংক্রামকের ব্যাধির মতোই আসলে অর্থনীতির নানান জায়গায়ও এটির অভিঘাত পড়ছে। সেটি থেকে আসলে উত্তরণের জন্য আমাদের অর্থনৈতিক গতি সঞ্চারের জন্য বা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে, সেটি যদি মোটা দাগে কিছুটাও আমরা অর্জন করতে চাই বা বেশিরভাগটা অর্জন করতে চাই, সেটির আসলে গতিপথ বা কৌশল কি হওয়া উচিত বলে মনে করেন? রাজস্বের ক্ষেত্রে কোনো কুইক ফিক্স সিলভার বুলেট নেই, কুইক ফিক্স বলে কিছু। আমাদের যেটা দরকার, কারণ আমরা কর হার বাড়াতে পারবো না। বাংলাদেশের কর হার ইতিমধ্যেই পৃথিবীর অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি, সবগুলো ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রেও কম না এবং অন্যান্য ক্ষেত্রে বেশি কর্পোরেট কর হার, এবং সেটা কমানো হচ্ছে, সেটাই যৌক্তিক। কাজে আমাদেরকে কর হার কমাতে হবে, আমাদেরকে প্রোটেকশন কমাতে হবে। এই পরিবেশে আমাকে কর কাটতে, অর্থাৎ আমি ট্যাক্স রেটটা কমে আসবে, কিন্তু সেটা কিন্তু অসম্ভব কিছু নয়, পৃথিবীর সব দেশেই তাই। কিন্তু তারা হচ্ছে করের ব্যাপারে তারা হচ্ছে ট্যাক্স এফিসিয়েন্সি তাদের অনেক ভালো। বাংলাদেশকে ট্যাক্স এফিসিয়েন্সি বাড়াতে হবে। আমাদের যে পরিমাণ ট্যাক্স রেট আমাদের আছে, যে ট্যাক্স রেট গুলো অ্যাপ্লিকেবল বাংলাদেশে, তাতে আমার হিসাবে 2.5 থেকে 3 গুণ পর্যন্ত রাজস্ব বেশি আহরণ সম্ভব এই ট্যাক্স রেটে। কাজেই আমরা অনেক কিছু করতে পারি। সেই জন্য যে সংস্কারগুলো করতে হবে পলিসিগত, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, ট্যাক্স অটোমেশনের রিফর্ম, ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন বাইফার্কেশন, সেপারেট ডিভিশনে নিয়ে সেই ট্যাক্স পলিসিটাকে সেখানে সেপারেটলি করা, এই ফান্ডামেন্টাল রিফর্ম 4টি জায়গাতে যদি আমরা করতে পারি আগামী 5 বছর ধরে, আমি বলতে পারি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা একটা 7.5% নেমে এসছে, সেটা আবার 15% আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু সেটা সময়ের ব্যাপার, সেটা হঠাৎ করে হবে না, কর হার বাড়িয়ে হবে না, এবং শুধুমাত্র চাপ সৃষ্টি করে হবে না। আমরা যেটা বর্তমানে করি, দুঃখের সাথে বলবো, 4টা খাতে আমরা ট্যাক্স আদায় করি, সেটা হচ্ছে টোব্যাকো, টেলিকম, ব্যাংক এবং সরকারের যে এডিপি আছে সেখান থেকে 25% এনবিআর কেটে নেয়, 15% ভ্যাট, 10% ইনকাম ট্যাক্স। এইটা দিয়ে কিন্তু এনবিআর তার মূল রাজস্ব আহরণ করে ফেলছে। তারা কিন্তু শুয়ে বসে টাকা আদায় করছে, তারা কাজ করে কর আদায় করছে না। সেই জায়গাটাতে নজর দিতে হবে, যে কোথায় কর ফাঁকি হচ্ছে সেই জায়গাটাতে নজর দিতে হবে। এই বসে বসে কর আদায়, এই ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এবং যারা কর দিচ্ছে তাদের উপর কর হার বাড়ানোটা, এই যে টেলিকমের উপর কর হার বাড়ানো, ব্যাংকের উপর 40%, সবগুলো 40% করে তারা দিচ্ছে। যে ভালো ট্যাক্স দিচ্ছে তাকে বাড়িয়ে নিয়ে 40-এর ঘরে দিয়ে দিচ্ছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে। ডক্টর মনসুর, এই বাজেটে আমরা দেখলাম যে কর্পোরেট কর কিছুটা কমানো হয়েছে 2.5%, এবং সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় যে এই বাজেটে আসলে কোন বিষয়গুলোকে আপনার কাছে খুব বড় ধরনের এক ধরনের পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তন, যেটি অর্থনীতিকে গতিশীল করবে বা ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে বলে মনে করেন? ভেরি গুড পয়েন্ট। আমি মনে করি যে এই যে কর্পোরেট ট্যাক্সেস যেটা করা হচ্ছে, ন্যাশনালাইজেশন, সেটা একটা ভালো, এবং সেটা আরেকটু যেতে হবে, আর 25% অন্তত, তাহলে আমরা অন্যান্য দেশের সাথে তুলনামূলক। মার্কিন যুক্তরাষ্ট্র 21 হয়, আমরা কেন 25-এর 20 থাকি? 2 নম্বর হচ্ছে যে ইসের ক্ষেত্রে, এই সুকুক ইস্যুর ক্ষেত্রে
যে স্ট্যাম্প ডিউটিটা ছিল সেটা একটু উদ্যোগ করা দেওয়া হয়েছে এবং এটা খুবই দরকার ছিল। আমাদের বন্ড মার্কেটের জন্য এটা সহায়ক হবে। বন্ড মার্কেটে আরো কিছু সমস্যা আছে, সেটা অ্যাড্রেস করতে পারলে আরো ভালো হবে। আমি আশা করবো এটা পরবর্তীতে সরকার করবে। এটা ছাড়াও আমি যেটা আশা করি যে কর ব্যবস্থাটা একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের 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 যে সিচুয়েশনটা সেটা আমরা একটা গর্তের মধ্যে পড়ে গেছি। এখান থেকে যদি আমরা আমাদেরকে বের করে আনতে না পারি এবং সেই বিষয়ে যদি রিফর্মগুলো এই বছরে যদি শুরু করতে পারতাম তাহলে আমাদের জন্য খুব একটা আশার কথা। কিন্তু সেই সেই এফর্টটা, সেই স্টেটমেন্টটা আমরা কিন্তু বাজেটে ওই প্রধানমন্ত্রীর কাছ থেকেও পাইনি, উনার সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রীর কাছ থেকেও পাইনি। সেটা কিন্তু জি, ডক্টর মনসুর, অনেক ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা জনাব শামস মাহমুদের কাছ থেকে একটু জেনে আসি। জনাব শামস মাহমুদ, একজন ব্যবসায়ী হিসেবে আসলে এবারের বাজেটটাকে আপনার মূল্যায়ন জানতে চাইবো। যদিও আমরা বাজেটের পরবর্তী সময়ে আমরা ব্যবসায়ীদের প্রতিক্রিয়া জানতে পেরেছি, বাজেটকে তারা ব্যবসা বান্ধব বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে আরও কোন বিষয়গুলোর দিকে একটু মনোযোগ পেতে পারতো বা একটু কৌশলী বা একটু উদ্ভাবনী হওয়া যেত, যেটি আসলে এই মহামারীকে মোকাবেলা করতে আরও বেশি সহায়ক হতো? এইবার যে বাজেটটা দিয়েছে এখানে যেমন কর্পোরেট ট্যাক্স রিডাকশন একটা ভালো দিক ছিল ব্যবসায়ীদের জন্য। এই কর্পোরেট ট্যাক্স যদি আরেকটু কমানো যেত এটা আরো ভালো হতো, কারণ ইন্টারেস্ট রেট কিন্তু ব্যাংকের লেন্ডিং রেট কিন্তু অনেক কমে গেছে। তো যখন দুইটা ফ্যাক্টরি পান যে ট্যাক্সও কর্পোরেট ট্যাক্সের হারও কম, লেন্ডিং রেটও কম, তখন কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা আমরা বাড়াবো, মানে উদ্যোগ নিতাম যে নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য। তো এই জিনিসটা। আর একটা হলো যে এই বাজেটে এই বিশেষ করে এই করোনার সময় আমরা আশা করেছিলাম যে লোকাল যারা ইনভেস্টর, আমরা যারা বাংলাদেশের ইনভেস্টর যারা এখানে ব্যবসা করি, আমাদের জন্য কিছু ইনসেন্টিভ দেওয়া উচিত ছিল। কারণ আনফরচুনেটলি এখনো কিন্তু আপনি দেখেন যে ইকোনমিক জোন যেগুলো হয়েছে এখানে কিন্তু এফডিআই এর জন্য করা হয়েছিল শুরুতে, কিন্তু ওটা কিন্তু হয়নি। এফডিআই না এসে লোকাল ইনভেস্টররাই কিন্তু ওখানে ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু আমরাই করছি। তো ওদিকে একটা নজর দেওয়া উচিত ছিল। আর আরেকটা জিনিস হলো যে আপনার এই ভ্যাকসিনেশন রোল আউট, মানে এটার একটা মানে আমাদের যেভাবে বলা হয়েছে যে 25 লাখ লোক করে প্রত্যেক মাসে দেওয়া হবে, এটা যদি হয় তাহলে কিন্তু এটা হবে না। মানে আমাদের কিন্তু ভ্যাকসিনেশন সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন। আর একটা জিনিস আমি অনুরোধ করবো সবাইকে, যে সরকার যখন প্রথমে কথা বলছিল ভ্যাকসিন আনার সময়, তখন আমরা কিন্তু বলছিলাম যে বাংলাদেশ ভ্যাকসিন পাবে না, বাংলাদেশ ভ্যাকসিন পাবে না। তারপর যখন নিয়ে আসলো আমরা কিন্তু সকলে কিন্তু ভ্যাকসিন নিতে যাইনি যখন অ্যাভেলেবল ছিল। যখন শেষ হয়ে গেছে তখন যেমন সবাই আবার ওই হুলুস্থুল করা শুরু করলাম। সরকার যখন নিয়ে আসবে আমাদেরও কিন্তু একটা পার্ট থাকে করার জন্য। কারণ এই স্বাস্থ্য খাতের সবাই যদি ভ্যাকসিনেশন না নিই তাহলে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু ইকোনমির উপরে একটা প্রভাব ফেলবে। তো আশা করব যে সরকার যাতে এদিকে একটু নজর দেয়, যে ভ্যাকসিনেশন ঠিক করে রোল আউট করা হয়। অ্যাট দ্য সেম টাইম কর্পোরেট ট্যাক্স কমিয়েছে, আপনার লেন্ডিং রেটও কম। তো সবকিছু যদি সমন্বয় যদি ঠিক করে করা হয় তাহলে কিন্তু সামনের দিনগুলোতে ভালো কিছু আসবে। জি, জনাব শামস মাহমুদ, আরেকটু আমাদের হাতে সময় রয়েছে, আরেকটু জানতে চাইবো বিস্তরভাবে আপনার কাছ থেকে যে এই যে লকডাউন শুরু হলে এই লকডাউনের অনিশ্চয়তা কিন্তু আমাদের রয়েছে। যদি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ বা ঈদের সময় আমরা দেখছি যে গত 2 বছর ধরেই আসলে আমরা ঈদের মৌসুম বা বিভিন্ন মৌসুমগুলো একের পর এক চলে যাচ্ছে, ব্যবসায়ীরা সেটিকে কাজে লাগাতে পারছেন না। সব খাতেই আসলে সেটি দেশীয় বা যারা রপ্তানিমুখী শিল্প সবার ক্ষেত্রে এটি হয়েছে। তো সার্বিকভাবে আসলে এইরকম যদি চলতে থাকে, এই অর্থ বছরের শুরুই যখন এভাবে হচ্ছে, এটি যদি টিকা কার্যক্রম শেষ হতে আরও 6 মাস বা 9 মাস লেগে যায়, যেটি বলছিলেন আগামী মার্চ পর্যন্ত চলমান থাকে, তো সেক্ষেত্রে আমাদের অর্থনীতির আসলে গতিটা আসলে কিভাবে তৈরি হবে বা অর্থনীতির উৎপাদনশীলতার জায়গাটা আসলে থমকে যাবে কিনা? কেননা বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য প্রতিযোগী দেশের থেকে আমরা আসলে পিছিয়ে পড়বো কিনা? না, আমরা কিন্তু যখন কথা বলি আমরা কিন্তু এক্সপোর্ট সেক্টর নিয়ে কথা বলছি, আমরা লোকাল মার্কেট নিয়ে কথা বলছি, আমরা অনেক ইম্পর্টেন্ট যে খাতগুলো ট্রান্সপোর্টেশন সেক্টর বলেন, ট্যুরিজম সেক্টর বলেন, এগুলো কিন্তু আমরা ধরছি না। এক্সপোর্ট সেক্টরও আপনি আরএমজির কথা বলছেন, কাপড় চোপড়ের কথা বলছেন, জুতা আছে, কত কিছু আছে, ওদের কি অবস্থা? তো এটার এফেক্টটা কিন্তু অনেক ভয়াবহ। হ্যাঁ, কিন্তু যেহেতু ধরেন এই লকডাউনের জন্য কিছু যেমন নিট আইটেমের ডিমান্ড বেড়ে গেছে। হ্যাঁ, নিটের জার্সি পরি, টি শার্ট পরি, তারপরে যারা এক্সারসাইজ করি ধরেন যে কাপড় চোপড় পরে, ওগুলোর যেমন ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু শার্টের আবার ডিমান্ড
নাই, এখন শার্টার ডিমান্ড নাই, স্যুটের ডিমান্ড নাই, যেগুলো হাই এন্ড ইয়ে ছিল। তো এইগুলো কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এই যে আপনি এই লকডাউনের জন্য এসএমই ইন্ডাস্ট্রি যারা আছে, যারা এসএমই সাথে জড়িত, ক্ষুদ্র ব্যবসায়ী যারা সিজনাল ব্যবসা করে, ওনারা গত বছরের মতন এবারও এফেক্টেড হবে আনফরচুনেটলি। এবং সরকার যদি ওনাদেরকে আমলে না নেয় যে এনারা নতুন করে দায়িত্ব সীমা থেকে যাচ্ছে, তাহলে কিন্তু কোনো এফেক্টিভ পলিসি আমরা সামনে দেখছি না আনফরচুনেটলি। কারণ এনারা কিন্তু অ্যাজ সাচ কিন্তু এনারা কিন্তু মানে ওই পভার্টি কিন্তু যাচ্ছে না, মানে ওনাদের কিন্তু স্কিল সেট আছে, ইয়ে আছে। আপনি যদি ওনাকে সামান্য সহায়তা করেন, ওনারা কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারবে। তো আপনার তো শুরুতেই যদি আপনি অ্যাকনোলজি না করেন, আপনি হেল্প করবেন কেমনে? আর একটা জিনিস হলো যে সরকার এবার এই বাজেটে একটা জিনিস আমরা চেয়েছিলাম, এটা ছিল যে ওই জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে একটা ট্যাক্স ইনসেন্টিভ, একটা কর্পোরেট ট্যাক্স রিডাকশন। কারণ আমরা কিন্তু বলছি যে আমার আপস্কিলিং লাগবে, নতুন টেকনোলজির ইয়ে লাগবে। এখানে একটা সমস্যা যেটা হয়ে গেছে, দেখেন ইকোনমিক জোন আছে, সরকারের একটা প্ল্যান যেটা আগাচ্ছে যে ইকোনমিক জোনের নতুন ফ্যাক্টরি হবে। তো আমার যদি এক্সিস্টিং ফ্যাক্টরি থাকে, আমি যদি জয়েন্ট ভেঞ্চার করতে পারি, ট্রান্সফার অফ টেকনোলজি আনতে পারি, ওখানে ধরেন কিছু মেশিন লাগবে, তো ওটার জন্য ধর আমার নতুন করে একটু গ্যাস বরাদ্দ লাগবে। সরকার যদি এটা অ্যালাউ করে, আমরা কিন্তু একটা ইয়ে মিস করছি এবার। আমি বিশেষ করে মনে করি যে আমরা উই হ্যাভ মিস দিস অপরচুনিটি যে জয়েন্ট ভেঞ্চার করার জন্য। নতুন করে এফডিআই আনার জন্য যা ইনভেস্টমেন্ট লাগবে, ওই বাইরের কোম্পানি কিন্তু টেকনোলজি ট্রান্সফার করে একটু গ্যাস অ্যালোকেশন এক্সিস্টিং ফ্যাক্টরির সাথে যে জয়েন্ট ভেঞ্চার করতে পারতো, আমরা কিন্তু এখানে কিছু লাভ দেখতে পারতাম। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। আমরা আরেকটু ছোট করে ডক্টর মনসুর আপনার কাছে একটা মতামত জানতে চাইবো যে অর্থনীতির বড় অংশ যখন আমাদের আসলে ইনফর্মাল ইকোনমির সাথে জড়িত, আমরাও যখন সংবাদকর্মী হিসেবে মাঠে কাজ করতে যাই, এরকম কেস স্টাডি পেয়েছি যে একই পরিবারের দুজন সদস্য আসলে তারা স্বামী স্ত্রী, আমি ব্যক্তিগতভাবে রিপোর্ট করতে গিয়ে জেনেছিলাম তারা আসলে এই করোনার সময় চাকরি হারিয়েছেন। একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, সেটির একটু মাঝারি মানের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে তার চাকরি চলে যায় এবং তার হাজব্যান্ড পোশাক শিল্পে কাজ করতেন, তারও চাকরি চলে যায়। তো এই ধরনের বিচ্ছিন্ন আমরা হয়তো একটি কেস পেয়েছি, এরকম অনেকেরই কিন্তু হয়েছে যে চাকরি চলে যাওয়ার খবর। তো যারা ইনফর্মাল ইকোনমিতে কাজ করে তাদের আসলে এই লকডাউনের বড় অভিঘাতটা কিন্তু তাদের উপর চলে আসে। তো সেই মানুষগুলো আসলে মানুষ কতখানি গুরুত্ব পাচ্ছে, আমি বলতে চাচ্ছি যে যারা আসলে একেবারে সাধারণ মানুষ বা ইনফর্মাল ইকোনমির মানুষ, তাদেরকে আমরা কতখানি গুরুত্ব দিতে পারছি। আসলে এই যে এত এত প্রণোদনা প্যাকেজের কথা বলছি, সেগুলো সেই ইনফর্মাল ইকোনমির মানুষের উপর আদৌ কোনো প্রভাব ফেলে কিনা? ডক্টর মনসুর, আপনি যদি আপনার মূল্যায়ন বলেন। সংক্ষেপে আমি বলবো যে বাংলাদেশের এসএমই খাতে বিশাল অবদান আছে এবং বিশাল জনগোষ্ঠী এখানে কাজ করছে, কিন্তু সেই অনুপাতে সরকারের সহায়তা কিন্তু সেখানে যায়। যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল সেটা এখনো পুরোপুরিভাবে ডিস্ট্রিবিউট হয়নি। যেটুকু হয়েছে সেটা কিন্তু গেছে এস খাতে, অর্থাৎ স্মল, যারা মাইক্রো, যারা কটেজ, তারা কিন্তু পায় না। এবং তারা কিন্তু ব্যাংকের সাথে সেভাবে জড়িত না, কারণ তাদেরকে রিচ করতে হলে মাইক্রো ফাইন্যান্স দিয়ে আমরা হয়তো পারতাম তাদেরকে রিচ করতে, কিন্তু মাইক্রো ফাইন্যান্স তো এই টাকা নেবে না, তাদের তো 9% তারা অপারেট করতে পারবে না। এখানে সরকারের কিছু নীতিগত বৈসাদৃশ্য আছে, যেটার কারণে সরকারই কিন্তু সেলফ ডিফিটেড করে ফেলছে জিনিসটা। সরকার বলেছিল 3,000 কোটি টাকা দেবে কটেজ এন্ড মাইক্রোদের জন্য এবং মাইক্রো ফাইন্যান্সের থ্রুতে করবে, কিন্তু 9% ক্যাপ তারা উঠাতে পারে। 9% ক্যাপ যদি না হয়, মাইক্রো ফাইন্যান্স অপারেট করে 20% প্লাসে, তারা কিভাবে সেখানে কাজ করবে? সম্ভব নয় তাদের। তারা টাকাটা সালাম দিয়ে ফেরত দিচ্ছে। সরকার বলেছে যে এসএমই ফাউন্ডেশনের থ্রুতে দেবে। এসএমই ফাউন্ডেশন লুকড অ্যারাউন্ড, কিছু করতে পারলো না। পরে আবার এই ব্র্যাক ব্যাংক কয়েকটা ব্যাংককে ডেকে বললো, ভাই তোমরা ডিস্ট্রিবিউট করে দেওয়া, আমরা পারবো। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে কাদের ক্যাপাসিটি আছে, কাদের নাই, এবং সরকারের নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ। শুধু ওয়ান সাইজ ফিট অল একটা পলিসি করলে তো হবে না। পৃথিবীর কোনো দেশে এই নাই যে 9% ইন্টারেস্ট, যেটা শামসের জন্য প্রযোজ্য, সেটা কিভাবে একটা ছোট কটেজ ইন্ডাস্ট্রির জন্য সেটা প্রযোজ্য হতে পারে না। এটা হচ্ছে বাই ডেফিনিশন হতে পারে না, আমি বলছি আবার। কিন্তু আমরা সেটা হতে ফোর্স করছি, ফলে কি হচ্ছে? ডিসবার্সমেন্ট হচ্ছে, তারা পাচ্ছে না। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেই কটেজের জন্য তারা তো অ্যাক্সেস টু ক্রেডিট চায়, তারা চায় যে আমাদের জন্য কিছু সহায়তা দেওয়া হোক,
আমরা কিন্তু 25-20% নিয়ে তারা বোধার না। দে ওয়ান্ট টু সার্ভাইভ দেয়ার ইন্ডাস্ট্রি, সেটা তারা পারছে না করতে। সরকারকে এগুলো বুঝতে হবে যে বিজনেস কস্ট কতখানি, কস্টটাকে না বুঝে স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন না করে আমি একটা কাপড় বানিয়ে বললাম তোমার বডিকে এই কাপড়ে ফিট করাতে হবে, আমার কাপড়কে শামসের কাপড়ে ফিট করবে? কোনোদিনও করবে। তো চার্জ অনুযায়ী সেটা করতে হবে। তো সরকারকে এই ওয়ান সাইজ ফিট অল পলিসি থেকে বের হয়ে আসতে টুডে অর টুমরো, তা না হলে কিন্তু তারা নিজেদের দেশের ক্ষতি করবে। জি, ডক্টর মোসাদ, তাহলে এই ইনফরমাল ইকোনমির মানুষের জন্য আদৌ কি আসলে সরকার সুনির্দিষ্ট করে নীতিমালা নিয়েছে বলে মনে করেন? এই যে আমরা দীর্ঘ সময় ধরে একটা মহামারী পার করছি। দেখুন, দুটো নীতি করা হয়েছিল। একটা হচ্ছে এই 20,000 কোটি টাকা যেটা ডিস্ট্রিবিউশনের কথা বললাম, আরেকটা হচ্ছে যে স্মল ক্রেডিট গ্যারান্টি স্কিম, ক্রেডিট গ্যারান্টি স্কিম, যেটা 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 মানে নট ব্যাক বাই কোলাটেরাল, সেই ধরনের লেন্ডিং এ কটেজ এন্ড স্মলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ছিল। কিন্তু সেখানে যেভাবে আইনটাকে করেছে, এখন পর্যন্ত একটা টাকাও এই স্কিমের আন্ডারে কেউ কোনো ব্যাংক দিতে পারে না। আমি আমার ব্যাংকের সাথে আলাপ করলাম, তারা বলেন স্যার সম্ভব না, কারণ আমাদের কস্ট অফ কমপ্লায়েন্স এত বেশি হবে এবং আমাদেরকে এই রিকভারি করতে হবে একেবারে কোর্ট সিস্টেম শেষ করে 6 বছর পরে, যে তারপরে যদি আমি একটা বলে এখন তুমি এই টাকা ফেরত পেতে পারবা। দিস ইজ নট হাউ ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অপারেট করতে পারে। তারা তো তাদের দিতে পারবে, তাদের যত রিস্কটা ঠিকই রয়ে গেল। রিস্কটাকে মিটিগেট করার জন্য নিয়মগুলোকেও সংশোধন করতে হবে, সহজ করতে হবে এবং টাকা যাদেরকে দিতে হবে তারা যেন দেওয়ার পরে গ্যারান্টি স্কিম যদি অ্যাক্টিভ থাকে, যদি ওটা ফেলিওর হয় সাথে সাথে তাকে কম্পেনসেট করে দিবে। লিগ্যাল প্রসেস চলতে থাকবে, লিগ্যাল প্রসেস শেষ করে তারপরে গ্যারান্টির টাকা পাওয়া, এই প্রসেসে কিন্তু এই টাকা উত্তোলন হবে না। ফাইনালি আমি বলবো, এসএমইদেরকে দিতে হলে, পটেজকে দিতে হলে একটা বড় ধরনের গ্র্যান্ট এলিমেন্ট দিয়ে দিই। ভারত সরকার করেছে, পৃথিবীর সব উন্নত দেশে করেছে, 50%, 100% গ্র্যান্ট এলিমেন্ট দিয়ে দিয়েছে তারা। ঠিক আছে, আমি 20,000 কোটি টাকার মধ্যে আমি বলে দিলাম যে যারা 5 লক্ষ টাকা পেয়েছে বা 50,000 টাকা নিয়েছে, তার 50% ফেরত দেবে, 50% ফেরত দেবে না, 50% গ্র্যান্ট করে দিলাম। কি আছে, গরিব মানুষের জন্য একটু গ্র্যান্ট এলিমেন্ট দিলে পরে কি আসে যায়? সব টাকা উসুল করতে হবে এমন তো কোনো কথা নাই। সেটাও তো করতে পারতো, কিন্তু সেটা কিন্তু করা হয়। সামহাও আমি দেখছি যে কেন যেন ছোটদের জন্য আমরা খুব একটা দরদ দেখাচ্ছি না এই বাজেটগুলিতে। দুটো বাজেট হয়ে গেল, কিন্তু কোনো সিগনিফিকেন্ট এই স্মলের জন্য একটা বিশেষভাবে উদার একটা প্রোগ্রাম কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাইনি। জি, সেটা আমরা চাই। জি, সেটি বাস্তবায়ন হয়নি। জনাব শামস মাহমুদ এবং ডক্টর মনসুর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা করব যে এই বাজেটের মধ্য দিয়ে আসলে যেটি বলছিলেন যে মোটা দাগে আসলে সাধারণ মানুষ বা অতি ক্ষুদ্র যারা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের পরিবর্তন না হলে আসলে অর্থনীতির যে প্রাণ সঞ্চার সেটি কিন্তু আসলে প্রকৃত অর্থে ঘটবে না। আমরা আশা করব সেটি সরকার বিবেচনায় নেবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভ্যালি বীজ সংলাপ এখানেই শেষ করব। আগামী দিন দেখা হবে নতুন অতিথির সাথে নতুন বিষয় নিয়ে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।